আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়মাটির বসুমিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একই দাগে আছে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। একই দাগে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল এটা হবে আগুন। এরপরে দুইয়ে ভীমবেটকা গুহা অবস্থিত এটা হবে মধ্যপ্রদেশে। এরপরে 3 দাগে হাদার অবস্থিত এটা হবে ইথিওপিয়ায়। এরপরে 4 দাগে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল এটা হবে 1974 খ্রিস্টাব্দে। এরপরে 5 দাগে আছে হরপ্পা সভ্যতা ছিল এটা হবে তাম্র ব্রোঞ্জ যুগের। এরপরে 6 দাগে হরপ্পা সভ্যতার কতগুলি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, এটা হবে 23টি। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একে আছে আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা ইউরোপে স্পেনে অবস্থিত। এরপর 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটি হলো এটা হবে লোথাল। এরপরে 3 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম নগরায়ন ঘটেছিল এটা হবে হরপ্পা সভ্যতায়। এরপর 4 দাগে আছে রিচার্ড মেডো কে ছিলেন? এর উত্তরটি তোমরা বলবে যে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজের সাহায্যকারী করেছিলেন রিচার্ড মেডো। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে পুরনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি কি ছিল? এর উত্তরটি হলো এই যে পুরনো পাথরের যুগে অস্ত্রগুলির মধ্যে বেশিরভাগই ছিল হাতকুঠার বা চপার জাতীয়। আবার এই হাতিয়ারগুলির বেশিরভাগই তৈরি হয়েছিল ভারী নুড়ি পাথর দিয়ে। এরপরে অথবা আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক হচ্ছে খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে 2টা আছে সিটাডেল কি? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার প্রতিটি নগর 2টি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি উঁচু ঢিবি এলাকা ও 2 একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। সিটাডেল তৈরি মাটি দিয়ে উঁচু করে ঢিবি বানিয়ে তার ওপর পোড়া ইটের মজবুত ও বড় সিটাডেল তৈরি করা হতো। সাধারণত আয়তাকারে সিটাডেল তৈরি করা হতো। এরপরে অথবা আছে মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি কি কি? মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি হলো গম, যব, তার পাশাপাশি কার্পাস চাষও হতো। এরপরে 4 দাগে আছে 4-5টি বাক্যে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল? এর উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল। যেমন এক হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। এরপর 2 যেটা আছে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে
অন্য জীবজন্তু আক্রমণের মোকাবিলা করত। এরপর 3 আছে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এরপরে 2 আছে হরপ্পা সভ্যতার শৌচাগার ও জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল। এর উত্তরটি তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, আমি সেখান থেকে বলে দিচ্ছি। হরপ্পা সভ্যতার নগর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। এর থেকে মনে হয় নগরগুলি সাধারণভাবে পরিষ্কার ছিল। মহেঞ্জোদারো নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টা কুয়ো ছিল। হরপ্পায় অত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। পাকা নর্দমা দিয়ে জল নিকাশি ব্যবস্থাও ছিল। বড় নর্দমাগুলি ঢাকা থাকতো। প্রতিটি বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলোয়। উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। এতটা তোমরা বলে দেবে, এটা তোমরা তোমাদের বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এরপরে 3 দাগিটা আছে হরপ্পা সভ্যতা মৃৎশিল্পের বর্ণনা দাও। এটিও তোমাদের বই থেকে বলে দিচ্ছি, যেটা তোমাদের হচ্ছে 39 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায়। পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্যেরও নজির রয়েছে। শিল্পের দিক থেকে সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্রোঞ্জের তৈরি কয়েকটি পশু মূর্তিও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে, তবে পোড়ামাটির তৈরি মূর্তির সংখ্যা অনেক বেশি। নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার হতো। পোড়ামাটির তৈরি বানরের মূর্তিও পাওয়া গিয়েছে, সেগুলি সম্ভবত খেলনা ছিল। এতটা তোমরা বলে দেবে। এরপরে 5 দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল, এর ফলে মানুষের কি সুবিধা হয়েছিল। এর উত্তরগুলি হলো আদিম মানুষ নতুন পাথরের যুগেই প্রথম কৃষিকাজ শিখেছিল। এ যুগে মেয়েরা ফলমূল জোগাড় করার কাজ করত। তারা ফলমূল জোগাড় করতে করতে বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ আর চারা গাছ থেকে বড় গাছ হয়। এসব দেখেই তারা বীজ পুঁতে চাষ করতে শিখলো। আর এরপরে এটা আছে এর ফলে মানুষের কী সুবিধা হয়েছিল। এর উত্তরটি আমি তোমাদের পাঠ্য বই থেকে বলে দিচ্ছি, তোমরা এটা হচ্ছে তোমাদের 24 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটা আজও ব্যবহার হয়। তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল। অঠেল খড়, বিচালি, গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল। এতটা পর্যন্ত তোমরা বলে দেবে। এরপরে অথবা এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো ভারতীয় উপমহাদেশে বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরে সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটুয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিতওয়ানা, মহারাষ্ট্রে নেভাসা, মধ্যপ্রদেশে নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। এরপরে আছে হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার
ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতির বদল হয়, হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়। ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল। এরপর এটা হচ্ছে খাবার জোগাড় করা। পুরনো পাথরের যুগের মানুষ নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেত। এরপর হচ্ছে বাসস্থান। পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো সময়ে তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। এরপরে দুই যেটা আছে হরপ্পা সভ্যতার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে লেখো। এটিও আমি তোমাদের পাঠ্য বই থেকে বলে দিচ্ছি, তোমরা সেখানে দেখে নেবে। হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপায় ছিল। ভারবাহী পশু, গাড়ি ও নৌকা, জাহাজের ব্যবহার হতো। জলপথ ও স্থলপথে রোজকার যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত। বলদ, গাধা ও উটের ব্যবহার হতো হরপ্পা সভ্যতায়। তবে গাধা ও উট সম্ভবত ভারতীয় মহাদেশের বাইরে থেকে আনা হয়েছিল। গাড়ি টানার কাজে বলদের ব্যবহার হতো বেশি। হরপ্পায় অনেক গাড়ির আদলে বানানো কাদামাটির খেলনা গাড়ি পাওয়া গেছে, সেগুলিতে চাকার ব্যবহারও আছে। বেশিরভাগ গাড়ি ছিল দু চাকার। চাকাগুলি বেশ শক্ত, গোল করে কাটা 3টি সমান মাপের তক্তা দিয়ে সেগুলি তৈরি। আবার কয়েকটি ছোট গাড়িও পাওয়া গেছে, সেগুলিতে অনেক চাকা লাগানো। হরপ্পার রাস্তায় গাড়ির চাকার গভীর ছাপ পাওয়া গেছে। তার থেকে বোঝা যায় গাড়ির কাঠামোগুলো নেহাত ছোট ছিল না। হরপ্পার অনেক রাস্তায় এবড়ো খেবড়ো ছিল। বলদে টানা গাড়িগুলি উঁচু নিচু রাস্তায় সহজেই চলতে পারত। তবে গাড়ি থেকে নৌকায় যাতায়াতের সময় কম লাগতো। পশুতে টানা গাড়ি চলতো খুব আস্তে। তার উপর পশুদের খাওয়াতে খরচ হতো। বরং নদীর স্রোত ও হাওয়ার সাহায্যেই সহজেই নৌকা চলতে পারত। কাজেই জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল। মহেঞ্জোদারো শিলমোহরে নৌকার ছবি খোদাই করা আছে। পালতোলা নৌকার ব্যবহার হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় অনেকটাই নদীর উপর নির্ভর করত। এতটা তোমরা বলে দেবে। এরপরে অথবা এটা আছে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, আমরা এখান থেকে বলে দেব। বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারো প্রাচীরের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপরে আছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। এরপরে আছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপর আছে আর্থসামাজিক অবনতি। খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপর আছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারো উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরের চৌকাঠে নরকঙ্কালে গাদাগাদি করে জড়ো হয়ে আছে। এমনকি হেঁসেলে এবং পথঘাটে ও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এইসব থেকে প্রমাণিত হয় যে আকস্মিক কোনো বহিঃশত্রু আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। আর এই আক্রমণকারী আর্যদের মনে করে হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী। সম্ভবত হরপ্পার নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। তাহলে আজকের ভিডিওতে আমরা
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর এই ভিডিওটিকে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।